সেম নলেজ এডুকেয়ারে সকলকে স্বাগত জানাই। অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 পরিবেশ ও ভূগোল। প্রথম প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে 4টি অপশান দিয়ে রয়েছে ক, খ, গ, ঘ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 1-এর গ, যে অ্যাস্টেনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, রকি আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে। এখানে 4টি অপশান রয়েছে ক, খ, গ, ঘ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 2-এর ঘ, যেটি মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। ক নম্বর অপশান রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে, খ নম্বর রয়েছে নেপাল ও ভুটানের সঙ্গে, গ নম্বর রয়েছে বাংলাদেশ ও ভুটানের সঙ্গে এবং ঘ নম্বর রয়েছে মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? 1.3-র সঠিক অ্যান্সারটি হবে খ, যেটি নেপাল ও ভুটানের সঙ্গে। পরবর্তী প্রশ্ন 1.4, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো। এখানে 4টি অপশান ক, খ, গ, ঘ 4টি অপশান রয়েছে। তাই 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 4-এর খ, যেটা উত্তর পূর্ব আয়ন বায়ু। পরবর্তী প্রশ্ন 1.5, ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে ক, খ, গ, ঘ 4টি অপশান রয়েছে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে 5-এর ঘ, যে ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ ঘূর্ণবাতের চোখ। পরবর্তী প্রশ্ন 1.6 বলেছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো কি? কতে বলেছে হুরন, খতে বলেছে ইরি, গ সুপিরিয়র এবং ঘতে বলেছে মিশিগান। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? যে গ হবে তার সঠিক অ্যান্সার, যে সুপিরিয়র। পরবর্তী প্রশ্ন 1.7 বলেছে ঠিক জোড়াটি নির্বাচন করো। কতে বলেছে নিরক্ষীয় অঞ্চল সূর্যের তির্যক রশ্মি, খতে বলেছে নিরক্ষীয় অঞ্চল বায়ুর উচ্চচাপ, গতে বলেছে মেরু অঞ্চল বায়ুর উচ্চচাপ, ঘতে বলেছে মেরু অঞ্চল ও সূর্যের লম্ব রশ্মি। তার মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? 1.7-এর সঠিক অ্যান্সার হবে গ, যেটা বলেছে মেরু অঞ্চল ও বায়ুর উচ্চচাপ। পরবর্তী প্রশ্ন 1.8, উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো কি? ক, খ, গ, ঘ 4টি অপশান রয়েছে। 1.8-এর সঠিক অ্যান্সারটি হবে যে ঘ, তুন্দ্রা জলবায়ু। পরবর্তী প্রশ্ন 1.9, দক্ষিণ আমেরিকার লা প্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলো কি? কতে বলেছে গ্র্যান্ড চাকো, খ বলেছে পম্পাস, গ বলেছে ল্যানোস এবং ঘতে বলেছে সিলভা। তাহলে 1.9-এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে খ নম্বর অপশান, যেটি পম্পাস হয়ে যাবে তার সঠিক অ্যান্সার, খ নম্বর অপশান। পরবর্তী প্রশ্ন 2, শূন্যস্থান পূরণ করো। এখানে 2.1-এর উত্তর পশ্চিম ভারতের প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো কি? এখানে স্থানীয় বায়ু হবে কি? যেটা হবে লু হবে, যে উত্তর পশ্চিম ভারতের প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো লু। তাহলে পরবর্তী প্রশ্ন 2.2, কোনো একটি নির্দিষ্ট সময়ের সমপরিমাপ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে কোন রেখার সাহায্যে যুক্ত করা হয়? এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? যে 2.2, যে সমবর্ষণ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 2.3, যে বলছে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিম অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল কোন মরুভূমি? তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? যে আটাকামা। তাহলে সঠিক অ্যান্সার হবে আটাকামা। তাহলে সঠিক অ্যান্সার হবে আটাকামা। পরবর্তী প্রশ্ন 3 নম্বর বলেছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 3.1, রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবাহু প্রবাহিত হয়। এখানে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? যেখানে এটা হবে ভুল, এটা হবে কি? যে ভুল। এখানে লিখতে পারো যে ভুল। পরবর্তী প্রশ্ন 3.2, যে
আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্ত অনুপাতিক। তো এখানে 3.2 সঠিক অ্যান্সার কী হবে, যে এটাও হবে ভুল হবে, এটাও ভুল হবে। 3.2 এটা ভুল হবে। 3.3 কী বলেছে, যে জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনার গ্রীষ্মকাল বিরাজ করে। তাহলে এটা কী হবে 3.3, এটাও হবে ভুল, এটা হবে ভুল। তাহলে তিনটেই ভুল হবে এখানে। 3.1, 3.2, 3.3 তিনটেই পরপর ভুল হবে। এখানে লিখে দিতে পারো, ভুল লিখতে পারো, ভুল লিখে দেবে এখানে। তো পরবর্তী প্রশ্ন 4 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 4 নম্বর, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 4.1 রিক্টার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? বলেছে ভূমিকম্পের তীব্রতা। 4.2 গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম লেখো। উত্তর হয়ে যাবে কোয়ার্টারজাইট। পরবর্তী প্রশ্ন 4.3 ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে, উত্তর হলো শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন 5.1 ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে? এখানে দেখো যে ভূ অভ্যন্তরের বহিকেন্দ্রমণ্ডল পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এই সর্বত্র 2900 থেকে 5100 কিলোমিটার পুরু। এই স্তরে চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধ কঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। সান্দ্র অবস্থায় থাকা লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে। সেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চুম্বকত্ব। পরবর্তী প্রশ্ন 5.2 বলেছে পাকিস্তানের জলসেচের সাহায্যে কীভাবে কৃষিকাজ করে? উত্তর পাকিস্তান সেচ খাল ক্যারেজ প্রথা এর মাধ্যমে ধান, গম, দীর্ঘ আয়ুযুক্ত কার্পাস, ইক্ষু, ভুট্টা, জোয়ার, বাজরা, বাদাম, আঙ্গুর, খেজুর, আপেল, বেদানা, তরমুজ প্রভৃতি ফসলের চাষ হয়। পরবর্তী প্রশ্ন 5.3 বলেছে উত্তর আমেরিকার পেরি তৃণভূমির দুগ্ধ শিল্প উন্নত কেন? উত্তর আমেরিকার পেরি তৃণভূমি অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত কারণ, 1 নম্বর কারণটা হলো বিস্তীর্ণ তৃণভূমির, যেটা উত্তর আমেরিকার পেরি তৃণভূমি অঞ্চল যা পশুচারণের পক্ষে উপযুক্ত। 2 নম্বর বলেছে পশুখাদ্য, এখানে আলফা হে, ক্লোভার, ভুট্টা প্রভৃতি প্রচুর পরিমাণে জন্মায়। এইগুলি পশুদের প্রধান খাদ্য, তাই এই তৃণভূমির অঞ্চল পশুচারণ ক্ষেত্র হিসাবে বিখ্যাত। এই সমস্ত পশুর ওপর নির্ভর করে এখানে দুগ্ধ শিল্প উন্নতি লাভ করেছে। পরবর্তী প্রশ্ন 5.4 সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন? বলেছে বায়ুতে ভাসমান জলীয় বাষ্প ঘনীভূত প্রক্রিয়ার সর্বপ্রথম জলকণায় পরিণত হয়। 1.5 থেকে 3 কোটি জলকণা যুক্ত হলে তো বৃষ্টি কণা পরিণত হয় বা ভূপৃষ্ঠে ঝরে পড়ে, কিন্তু সব মেঘ থেকে বৃষ্টি হয় না। তার কারণগুলি হলো, 1 নম্বর কারণ বলেছে জলকণার ব্যাস, প্রতিটি মেঘনার গড় ব্যাস 0.02 মিমির কম বা 10 মাইক্রন, 1.5 কোটি থেকে 3 কোটি। মেঘকণার সংযুক্তি ঘটলে জলকণার ব্যাস 0.5 কোটি -2 মিমি বা তার বেশি হয়, যেগুলি মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবী পৃষ্ঠে ঝরে পড়ে। সবসময় জলকণার ব্যাস 0.5 বা তার বেশি হয় না, ফলে সেগুলো অধক্ষিপ্ত হয় না। 2 নম্বর বলেছে স্বল্প আপেক্ষিক আর্দ্রতা। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% বা তার অধিক না হওয়ার পর্যন্ত তার জল ধারণ ক্ষমতা থাকে, তখন বৃষ্টিপাত হয় না। 3 নম্বরে বলেছে জলকণার সংযুক্তিকরণ এর অভাব। বায়ুমণ্ডলে মেঘগুলি বিক্ষিপ্তভাবে ভেসে থাকলে মেঘকণাগুলি সংযুক্ত হওয়ার সুযোগ পায় না, বড় জলকণার প্রণীত হয় না। এর উপর অভিকর্ষ টান থাকে না, ফলে বৃষ্টিপাত হওয়ার পরিস্থিতি তৈরি হয় না। 6.1 বলেছে যে অভিসারী পাত সীমানাকে কেন বিনাশকারী পাত সীমানা বলা হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করতে বলেছে। এখানে দেখো
বলেছে অভিসারী পাত সীমানার হাত দুটো পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটি পাতের মধ্যে অপেক্ষাকৃত বাড়ি পাত হালকা পাতে নিচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতের গলন হয়, সমুদ্র খাত সৃষ্টি হয়, ভূত্বকের বিরাজ ঘটে এবং এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ঘটে। এজন্য অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ হিসাবে গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন 6.2 আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য প্রকৃতির ভৌগোলিক কারণ ব্যাখ্যা করতে বলেছে। এখানে যে নিরক্ষরেখার উভয় পাশে বিশেষত আমাজন নদী অববাহিকার অধিকাংশ স্থানে চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায়। এখানে সারা বছর প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় উষ্ণতা 25°C থেকে 27°C। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেন্টিমিটার থেকে 300 সেন্টিমিটার। কোনো কোনো স্থানে প্রায় 1000 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। এখানে ঘন চিরহরিৎ গাছেরও বনভূমি সৃষ্টি হয়েছে। এই অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলে। আমাজন নদী অববাহিকা জুড়ে অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যা আয়তনে ভারতীয় উপমহাদেশে দ্বিগুণের বেশি। এখানকার গাছগুলোর পাতা বড় ও শক্ত। গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ার অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না, যেন মনে হয় অরণ্যের ওপরটা চাঁদোয়ার মতো ঢাকা আছে। এই অরণ্য বৃক্ষ শ্রেণীর গাছের সাথে সাথে লতানো পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়। সূর্যের আলো পৌঁছাতে না পারায় এই অরণ্যের তলদেশ স্যাঁতসেঁতে প্রকৃতির। দুর্বল ও অপ্রবেশ্য সেলভারণ্যের এই পরিবেশ ফান, ছত্রাক, শৈবাল ও বিভিন্ন ধরনের আগাছার সাথে সাথে বিষাক্ত অ্যানাকোন্ডা সাপ, টেরালুন্টা মাকড়সা, মাছি, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড় প্রভৃতি জীবজন্তু দেখা যায়। এছাড়াও এই অঞ্চলে নদীতে মাংসাশী প্রাণাহ, মাছ, কুমিরও দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে 6.3 পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার বলা হয় কেন? বলেছে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার বলা হয় কেন? পম্পাস অঞ্চল হলো দক্ষিণ আমেরিকার অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল। প্রধানত সমতল ভূপ্রকৃতি, নাতিশীতোষ্ণ জলবায়ু, বৃহদায়তন কৃষি জমি, উর্বর পলিমৃত্তিকা ও বায়ুবাহিত মৃত্তিকা, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ, সুলভ দক্ষ কৃষিকে যোগান, কৃষিজাত দ্রব্যের চাহিদা ইত্যাদি অনুকূল প্রাকৃতিক অর্থনৈতিক অবস্থাকে কাজে লাগিয়ে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলে প্রচুর পরিমাণে গম, বার্লি, আখ, তামাক, তুলা, সবজি ও ফল ইত্যাদি উৎপাদন হয়। বিভিন্ন ধরনের ফসল বা শস্য প্রচুর পরিমাণে উৎপাদন হয় বলে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার বলা হয়। 7.1 বলেছে উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ করো। এখানে দেখো উৎপত্তি বিভিন্নতা অনুসারে আগ্নেয়শিলাকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা কী আছে, যে প্রথম ভাগটা রয়েছে নিঃসারী শিলা এবং দ্বিতীয় ভাগ রয়েছে উদ্বেদী শিলা। নিঃসারী শিলা সম্পর্কে আমরা জানতে পারি যে 1 নম্বরে যে হচ্ছে যে মেঘনা ভূত্বকের কোনো ফাটল বা আগ্নেয়গিরির মধ্য দিয়ে বেরিয়ে আসে তাকে লাভা বলে। এই লাভা ভূপৃষ্ঠে এসে শীতল বাতাসের সংস্পর্শে ক্রমশ ঠান্ডা হয়ে পরে জমাট বেঁধে কঠিন আকার ধারণ করে আগ্নেয় শিলা গঠন করে। এইরূপ সৃষ্ট আগ্নেয় শিলাকে নিঃসারী শিলা বলে। খুব তাড়াতাড়ি জমে যায় বলে একে এই জাতীয় শিলার কণা সূক্ষ্ম হয়। ব্যাসল্ট এই জাতীয় শিলা একটা উদাহরণ। উদ্বেদী শিলা বলেছে কি, যে ম্যাগমা কখনো কখনো ভূপৃষ্ঠের ওপরে আসতে পারে না, পৃথিবীর অভ্যন্তরে জমাট বেঁধে দেখা যায়, এই জাতীয় শিলাকে উদ্বেদী শিলা বলে। এই জাতীয় আগ্নেয় শিলায় বড় বড় আকারের দানা জমা হয়। এই শিলা অতি ধীরে ধীরে হবে জমাট বাঁধে, সেজন্য এতে ফাটল খুব কম থাকে। এই উদ্বেদী শিলাকে আবার দুভাগে বিভক্ত করা যায়, পাতালিক ও উপপাতলিক শিলা। যেমন পাতালিক শিলায় বলেছে ভূগর্ভের বহু নিচে
অনেক বছর ধরে উত্তপ্ত গলিত পদার্থ খুব ধীরে ধীরে শীতল হয়ে কঠিন হয়, তাকে পাতালিক শিলা বলে। ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে শীতল হওয়ায় এদের করা খুব বড় বড় হয়। গ্রানাইট ও গাব্রো জাতীয় শিলা। উপপাতালিক শিলা কী বলেছে? ভূত্বকের কোনো দুর্বল অংশের বা ফাটলের মধ্যে ম্যাগমা পাতালিক শিলা অপেক্ষা দ্রুত শীতল হয়, কিন্তু নিঃসারী শিলার মতো দ্রুত শীতল হয় না। তবে পাতালিক ও নিঃসারী শিলার মধ্যে অবস্থা এই জাতীয় শিলাকে উপপাতালিক শিলা বলে। এই ব্যাসল্ট এ জাতীয় শিলা, মানে ব্যাসল্টটা হলো এ জাতীয় শিলা। পরবর্তী বলেছে 7.2, বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপরে বিশেষ প্রভাব ফেলে। উপযুক্ত উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করো। দেখো বলেছে সূর্যের বার্ষিক আপাত গতি বা সূর্যের উত্তরণ দক্ষিণায়নের ফলে সূর্যের রশ্মির পতনের তারতম্য হয়। পরে বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্য বায়ুচাপ বলয়গুলির স্থান পরিবর্তন ঘটে। যেমন সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে বায়ুচাপ বলয়গুলি উত্তরে ও দক্ষিণায়ন এর সঙ্গে সঙ্গে দক্ষিণে চলে যায়। বায়ুচাপ বলয়গুলির সাথে বৃষ্টি বলয়গুলি সরে যায়। এর ফলাফলটা কি? ফলাফল উত্তরায়ণের সময় গ্রীষ্মকালে নিরক্ষীয় নিম্নচাপ বলয় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর সরে গিয়ে ভারতের মাঝে বরাবর অবস্থান করে। এই সময় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রূপে প্রবাহিত হয় এবং ভারতের বৃষ্টিপাত ঘটায়। উত্তরায়ণের সময় গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখা মধ্যবর্তী বায়ুচাপ বলয়গুলি উত্তরে সামান্য সরে যাওয়ায় এ অঞ্চলে শুষ্ক আয়ন বায়ুর প্রভাব দেখা যায়। এর ফলে সাভানা অঞ্চলে বৃষ্টিপাত হয়, যেমন সুদানের বৃষ্টিপাত। অপরদিকে দক্ষিণায়নের সময় 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যবর্তী বায়ুচাপ বলয়গুলি দক্ষিণে সরে যাওয়ায় আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাব দেখা যায়। এর জন্য পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে তেমন হয় না। পরবর্তী প্রশ্ন 7.3 বলেছে যে চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। এখানে শৈল কথার অর্থ পর্বত আর উৎক্ষেপ কথার অর্থ হলো উপরে ওঠা। পর্বত দ্বারা বাধা পেয়ে বায়ু উৎক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হওয়ায় এই বৃষ্টির নাম হলো শৈলোৎক্ষেপ বৃষ্টি। এখানে চিত্রটা পরে নিও।